2022 বিশ্বকাপে আর্জেন্টিনা যে দল নিয়ে বিশ্বকাপ জিতেছিল প্রায় সেই একই দল নিয়ে তারা এবারের বিশ্বকাপ খেলতে যাচ্ছে। মাত্র 8জন খেলোয়াড় যারা 2022 বিশ্বকাপে ছিলেন তারা এবার থাকছেন না। এর মধ্যে একজন রয়েছেন আনহেল ডি মারিয়া, যিনি অবসর নিয়েছেন। এছাড়া আর মাত্র 7জন রয়েছেন যারা এবারের দলে জায়গা পাননি। যেহেতু মোটামুটি একই দল, অর্থাৎ 22 কাতার বিশ্বকাপে তারা যে দল নিয়ে খেলেছে এবারও তারা একই দল রেখেছে, সেহেতু তাদের যে ডিফেন্স লাইন সেখানে খুব একটা বেশি পরিবর্তন হয়নি। সেন্টার ব্যাক একই রকম রয়েছেন এবং ফুল ব্যাকও মোটামুটি একই রকম রয়েছেন, কিন্তু এখানে আসলে মূল দুর্বলতা আর্জেন্টিনার রয়ে গেছে। হ্যাঁ, তাদের সেন্টার ব্যাক দুর্দান্ত, সেখানে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং তাদের ব্যাকআপ হিসেবে হয়তোবা নিকোলাস অটামেন্ডিকে আমরা দেখতে পারি এবারের বিশ্বকাপে, কিন্তু তাদের যে ফুল ব্যাক রয়েছে, অর্থাৎ 2জন রাইট ব্যাক রয়েছেন, 2জন লেফট ব্যাক রয়েছেন, এইখানেই মূলত আর্জেন্টিনার ঘাটতি। এবং এই ঘাটতি কিন্তু 2022 বিশ্বকাপেও ছিল, কিন্তু সেখানে তারা কোনোভাবে সেটা উত্তরণ করতে পারলেও এবার কি উত্তরণ করতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। আপনারা পেছনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেখানে 4জন ফুল ব্যাক রয়েছে। সেখানে রাইট ব্যাক হিসেবে রয়েছে নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়েল, যার লাস্ট আপনাদের মনে থাকার কথা ফ্রান্সের বিপক্ষে ফাইনালে যার পেনাল্টি শুট আউটের মাধ্যমে বা লাস্ট পেনাল্টি কিকের মাধ্যমেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। এবং আর্জেন্টিনার লেফট ব্যাক হিসেবে এবার দেখা যেতে পারে টাগলিয়াফিকো এবং তার ব্যাকআপ হিসেবে দেখা যেতে পারে মেদিনাকে। এবং অনেকে বলছেন যে মেদিনা এবং টাগলিয়াফিকোকে ছাড়াও ভ্যালেন্টিনো বার্কো আরেকজন রয়েছেন যিনি ট্রেডিশনাল বা প্রপার একজন লেফট ব্যাক নন, কিন্তু তাকে হয়তো বা মেকশিফট হিসেবে দেখা যেতে পারে। এই যে 4জন প্লেয়ার বা 5জন প্লেয়ারের কথা আমি বললাম, তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস একজনও নন ফুল ব্যাক হিসেবে। আমি যদি শুরুর দিক থেকে আসি, শুরুতে রাইট ব্যাক পজিশনে যাই, সেখানে নাহুয়েল মোলিনা হয়তোবা আর্জেন্টিনার হয়ে শুরু করবেন এবং তার ব্যাকআপ হিসেবে থাকবেন গঞ্জালো মন্টিয়েল। তারা 2জন কি খুব ভালো এক প্লেয়ার বা ক্লাবের হয়ে কি খুব বেশি ভালো করছেন তারা? আপনি যদি মলিনার দিকে তাকান তাহলে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলে থাকেন। হ্যাঁ, তিনি মোটামুটি পুরো মৌসুমের সুযোগ পেয়েছেন, কিন্তু তিনি কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের মেইন রাইট ব্যাক নন। অ্যাথলেটিকো মাদ্রিদের মেইন রাইট ব্যাক হলেন স্পেনের মার্কোস লরেন্তো। তখন অর্থাৎ লরেন্তোকে যখন দিয়েগো সিমিওনে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ তিনি খেলান না অথবা তাকে রেস্ট দেন, তিনি ইনজুরিতে পড়েন, তার পরিবর্তে নাহুয়েল মোলিনাকে তিনি খেলিয়ে থাকেন। আপনি যদি এই মৌসুমের ম্যাচগুলো ফলো করে থাকেন তাহলে এটা দেখতে পাবেন নাহুয়েল মোলিনা বেশিরভাগ ম্যাচেই লরেন্তোর ব্যাকআপ হিসেবে খেলেছেন, অথবা যে ম্যাচে লরেন্তোকে বিশ্রাম দেওয়া হয়েছে সেই ম্যাচেই মোলিনাকে রাখা হয়েছে। এবং তিনি অ্যাটাকিংলি হয়তো ভালো খেলেন, এবারের মৌসুমের শেষ দিকে এসে তিনি বেশ কয়েকটি দুর্দান্ত গোলও করেছেন, কিন্তু ডিফেন্সিভলি কিন্তু তিনি খুব একটা ভালো নন। এবং তার ব্যাকআপ হিসেবে রয়েছেন মন্টিয়েল। তিনি আসলে কতটুকু ভালো, তিনি বর্তমানে রিভার প্লেটে খেলে থাকেন, আর্জেন্টিনার একটি ক্লাব, সেই ক্লাবেও কিন্তু তার খুব একটা ভালো পারফরমেন্স নেই। অর্থাৎ এমন একজন রাইট ব্যাক, এমন একজন ফুল ব্যাক তিনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের সুযোগ পেয়েছেন, তিনি ইউরোপের কোনো ক্লাবেও এখন খেলেন না, এমনকি তিনি আর্জেন্টিনার একটি ক্লাবে খেলেন এবং সেখানেও খুব একটি ভালো খেলে থাকেন না, বা তার ওই রকম একটা ফর্ম এখন নেই। হয়তো বা সেখানে হুয়ান ফয়েদ যদি থেকে থাকতো, অর্থাৎ স্প্যানিশ লিগে খেলে থাকেন ভিয়ারিয়ালের হয়ে রাইট ব্যাক পজিশনে, তিনি যেহেতু জানুয়ারিতে ইনজুরিতে পড়েছেন, লিগামেন্ট ইনজুরিতে, এবং এরপরে প্রায় অক্টোবর মাস পর্যন্ত তাকে হয়তোবা মাঠে দেখা যাবে না। যদি তিনি থেকে থাকতেন তাহলে হয়তোবা লিওনেল স্ক্যালোনি তাকে নিতেন এবং তাকে নিলে হয়তোবা সেখানে মন্টিয়েল সুযোগ পেতেন না। যেহেতু হুয়ান ফয়েদ ইনজুরিতে ছিটকে চলে গেছেন বাইরে, মাঠের বাইরে, এবং তার পরিবর্তে গঞ্জালো মন্টিয়েলকে স্ক্যালোনি চুজ করেছেন, সেই মন্টিয়েল কতটুকু ভালো করতে পারবেন? যে মন্টিয়েল 22 বিশ্বকাপের পরেই তার ছন্দ হারিয়েছেন, তার ফর্ম হারিয়েছেন, এখন খুব একটা ভালো শেপে নেই, সেটা একটা কিন্তু প্রশ্ন রয়ে যায়। এবং আপনি যদি অপোজিটে অর্থাৎ লেফট ব্যাক পজিশনে এবার আপনি তাকান, সেখানে রয়েছেন টাগলিয়াফিকো, যিনি 2022 বিশ্বকাপেও ধরা হচ্ছিল স্লো একজন প্লেয়ার, এবং তিনি এবারও রয়েছেন, তিনি ফ্রেঞ্চ লিগের লিও ক্লাবের প্লেয়ার, তিনি বেশ এখন স্লো হয়ে গেছেন এবং আগের থেকেও তিনি তার ফর্ম হারিয়ে ফেলেছেন, এবং তার ব্যাকআপ হিসেবে এবার কোনো প্রপার লেফট ব্যাক নেই। টাগলিয়াফিকো যদি ইনজুরিতে পড়ে যান বা তাকে যদি না খেলান স্ক্যালোনি, তাহলে তার পরিবর্তে স্ক্যালোনি কাকে খেলাবেন? সেখানে মেদিনার কথা ভাবা হচ্ছে, কিন্তু ফাকুন্দো মেদিনা যিনি ফ্রেঞ্চ লিগের মার্সের হয়ে খেলে থাকেন, তিনি কিন্তু প্রপার একজন লেফট ব্যাক নন, তিনি মেকশিফট একজন লেফট ব্যাক, তিনি সাধারণত লেফট ফুটের একজন সেন্টার ব্যাক, এবং তিনি ফ্রেঞ্চ লিগে খুব একটা ভালো ফর্মে আছে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ লেফট ব্যাক হিসেবে টাগলিয়াফিকোকে যদি না খেলানো হয়
তার পরিবর্তে স্কালোনি কাকে খেলাবেন সেটা একটা চিন্তার বিষয়। সেখানে কিন্তু প্রপার একজন লেফট ব্যাক নেই, এবং ফাকুন্ডো মেদিনাকে যদি বাদ দেওয়া হয় সেখানে ভ্যালেন্টিনো বার্কোকেও চিন্তা করা হচ্ছে, এবং তিনিও যদি খেলে থাকেন তাহলে সেখানে কিন্তু তিনি একজন মেকশিফট লেফট ব্যাক হিসেবে খেলে থাকবেন, অর্থাৎ তিনিও প্রপার লেফট ব্যাক নন। অর্থাৎ আর্জেন্টিনার দিকে যদি তাকানো হয় তাহলে দুইজন প্রপার রাইট ব্যাক রয়েছেন যাদের ফর্ম খুব একটা ভালো নেই, এবং লেফট ব্যাক রয়েছেন মাত্র প্রপার একজন। অর্থাৎ এই পজিশনটা আর্জেন্টিনাকে খুব একটা ভোগাতে পারে এবারের বিশ্বকাপে। কিন্তু আর্জেন্টিনার কিন্তু এই পজিশনে আগে থেকেই এতটা অসহায় অবস্থা ছিল না। আপনি যদি 2000 সালের দিকে তাকান অথবা 2000 সালের পরের দিকে তাকান, সেখানে আর্জেন্টিনার হয়ে রাইট ব্যাকে খেলে থাকতেন জাভিয়ার জানেত্তি। তিনি ওই সময়ে পুরো বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক ছিলেন। এবং আপনি যদি লেফট ব্যাকের কথাও চিন্তা করেন, সেখানে খেলতেন হুয়ান পাবলো সরেন, তিনিও দুর্দান্ত একজন লেফট ব্যাক ছিলেন। এবং এরপরে আপনি যদি 2014 বিশ্বকাপে সরাসরি আসেন, 14 বিশ্বকাপে আর্জেন্টিনার রাইট ব্যাক হিসেবে খেলেছেন জাবালেতা। তিনি ভালো একজন রাইট ব্যাক ছিলেন, ভালো একজন খেলোয়াড় ছিলেন। আর্জেন্টিনাকে সেই বিশ্বকাপে তিনি দুর্দান্ত সার্ভিস দিয়েছেন। এবং আপনি যদি 2014 বিশ্বকাপে লেফট ব্যাকের দিকে তাকান, সেখানে মার্কোস রোহো ছিলেন। তিনি যদিও একজন প্রপার লেফট ব্যাক নন, তিনি একজন সেন্টার ব্যাক, কিন্তু সেই বিশ্বকাপে তাকে লেফট ব্যাক হিসেবে খেলিয়েছিল আর্জেন্টিনা, এবং সেবারের বিশ্বকাপের অন্যতম সেরা প্লেয়ার ছিলেন মার্কোস রোহো। অর্থাৎ তিনি মেকশিফট হিসেবে খেলে থাকলেও দুর্দান্ত করেছিলেন। এবং 14 বিশ্বকাপের পরে যদি আপনি দেখেন আর্জেন্টিনার এই দুই পজিশন অর্থাৎ লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে কারা খেলেছেন, সেখানে কিন্তু খুব ভালো আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, মার্কাস আকুনিয়া মোটামুটি অবশ্যই ভালো ছিলেন, কিন্তু তাকে আপনি ওই লেভেলে আসলে ওয়ার্ল্ড ক্লাস বা বিশ্বের অন্যতম সেরা একজন ফুলব্যাক হিসেবে বিবেচনা করতে পারেন না। এবং সে এরপরে 18 বিশ্বকাপের পরে 22 বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ঠিকই, কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও তাদের এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু ল্যাকিংস ছিল। সেখানে তাদের যে সেন্টার ব্যাক রয়েছিল ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, সেখানে ডিপল ছিলেন একজন মিডফিল্ডার, সেখানে নিকলাস ওটামেন্ডি ছিলেন। তারা কিন্তু এই দুই পজিশনে অর্থাৎ লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে ব্যাকআপ দিতেন। অর্থাৎ যদি কোনো মুহূর্তে অর্থাৎ মলিনা অথবা এই পাশ থেকে টাগলিয়াফিকো বা আকুনিয়া যদি স্পেস ছেড়ে উপরে উঠে যেতেন বা ল্যাকিংস থাকতো, তখন তাদের ব্যাকআপ হিসেবে তারা খেলে থাকতেন। অর্থাৎ আর্জেন্টিনার এই যে দুইটা জায়গা নিয়ে আলোচনা হচ্ছে, ফুলব্যাক যাদেরকে বলা হয় লেফট ব্যাক এবং রাইট ব্যাক, সেই জায়গা নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। আপনি যে আলোচনাটা এতক্ষণ পর্যন্ত শুনলেন, সেই আলোচনা থেকে এতটুকু ধারণা অবশ্যই পেতে পারেন যে এই পজিশনে আর্জেন্টিনার বিশ্বকাপে বেশ ভুগতে হতে পারে। সো সব কিছু মিলিয়ে কি মনে হয় যে লিওনেল স্ক্যালোনি 2022 বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও এই দুই জায়গাতে তিনি কি মেকশিফট হিসেবে অন্যান্য প্লেয়ারদের বা যারাই প্রপার লেফট ব্যাক এবং রাইট ব্যাক হিসেবে খেলছেন তাদেরকে কতটুকু তিনি আসলে প্রপার ইউটিলাইজ করতে পারবেন এবং তাদের কতটুকু সেরাটা তিনি বের করতে পারবেন, এটার উপরে নির্ভর করবে এবারে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে ব্যাকলাইন অথবা